আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া গার্ল গল্পের পঞ্চম পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিউজটা শুনে বুকের ভিতরে সেট করে উঠলো, কি তোরা 24 ঘন্টার ভিতরে মাফিয়া গার্লকে ধরবি? আমি আকাশ বেঁচে থাকলে দেখবো তোরা কি করে মাফিয়া গার্লকে গ্রেপ্তার করিস। সাথে সাথে টিভি অফ করে দিয়ে রামিসাকে ফোন দিলাম। সে ফোন রিসিভ করলো না। বেশ অনেকবার ফোন দিয়েছি কিন্তু সে রিসিভ করেনি। এভাবে রাত হয়ে গেল। পরে সে নিজেই আমায় ফোন দিল। রামিসা বলল, আকাশ সরি, আসলে অনেকটা ঝামেলার মধ্যে আছি, প্লিজ তুমি কিছু মনে করিও না, কাল কলেজে আসলে কথা হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আমি কথা শেষ করার আগেই রামিসা ফোন কেটে দিল। রামিসার আচরণে খুব টেনশন হচ্ছে, হয়তোবা সেও একই নিউজটা দেখেছে, তাই সে এমন ভয়ে আছে, না হলে হয়তোবা অন্য কোনো ঝামেলা হয়েছে। ধ্যাৎ, মাথায় কিছুই কাজ করছে না। কখন যে সকাল হবে সেই অপেক্ষায় আছি। কোনোভাবে রাতটা পার করে দিলাম। সকালে কলেজে গিয়ে দেখি রামিসা আগে থেকেই কলেজে এসে পড়েছে। তাকে দেখে খুব চিন্তিত লাগছে। রামিসা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? রামিসা বলল, না না, আমি কিছু নিয়েই চিন্তিত না, প্লিজ তুমি ক্লাসরুমে চলো, আমার এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভয় হচ্ছে। আমি বললাম, আরে পাগল, ভয় কিসের? হ্যাঁ। আরিশা বলল, প্লিজ তুমি ক্লাসের ভিতরে চলো না। আমি বললাম আচ্ছা বাবুন চলো। ক্লাসরুমের ভিতরে আসলাম রামিসাকে নিয়ে। সে হুট করে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ওকে কিছু বলতে যাব, ঠিক সেই সময় হট্টগোলের আওয়াজ কানে ভেসে আসলো। সাথে সাথে জানালা দিয়ে বাইরে কি হয়েছে দেখার চেষ্টা করলাম। বাইরে দেখতেই তো চোখ পুরো কপালে উঠে গেল। বাইরে 20-25টা পুলিশের গাড়ি। গাড়ি থেকে নেমে সবাই বন্দুক হাতে এই দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে রামিসাকে খোঁজ করছে পুলিশগুলো। সবাই আমাদের ক্লাসরুমের দিকে আঙ্গুল দেখিয়ে দিল। রামিসা, তুমি কোনো ভয় পেও না, আমি আছি তো। রামিসা বলল, আকাশ, ওরা আমায় নিয়ে যাবে, ওরা আমায় আর কোনোদিন তোমার সাথে দেখা করতে দেবে না, ওরা আমায় থানায় নিয়ে গিয়ে মেরে ফেলবে। আমি বললাম, রামিসা, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, তুমি প্লিজ শান্ত হও। রামিসা বলল, আকাশ প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও, আমি হয়তো তোমার সাথে জীবনের শেষ সময় অবধি পার করতে পারবো না। আমি বললাম, রামিসা চুপ হতে বলছি না তোমায়, চলো তুমি আমার সাথে বাইরে, দেখি তোমার গায়ে কে হাত দেয়। তারপর রামিসাকে নিয়ে বাইরে চলে গেলাম। সবাই তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে। পুরো কলেজ হতভম্ব হয়ে আছে এতগুলো পুলিশ দেখে। পুলিশ রামিসাকে দেখে ওকে গ্রেপ্তার করতে ছুটে আসে। আমি বললাম, এই তোরা কেউ আমার রামিসার গায়ে হাত দিবি না। তখনই পুলিশ অফিসার একজন বলে উঠল, কি তোরও শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে মনে হয়? আমি বললাম, এই অফিসার, আমার শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, বরং তোর মরার পাকনা গজিয়েছে, সাহস থাকলে ওর গায়ে হাত দিয়ে দেখা। আমার মুখে ধারালো কথা শুনে সমস্ত পুলিশ আমার দিকে গুলি তাক করে ধরে। বেডা, দেখি খুব বড় বড় কথা বলেছিস, শোন বেশি উড়াউড়ি ভালো না, আমি যদি একবার বলি তাহলে সবাই গুলির বুলেটগুলো তোর পেটের মধ্যে পুড়ে দিবে আর তুই ঝাঁঝরা হয়ে যাবি। আমি হেসে বললাম, হাসালি রে ভাই, এই ঘুষখোরের বাচ্চা, কান খুলে শুনে রাখ, এখানে তো কিছু সংখ্যক পুলিশ মাত্র, তোরা সারা শহরের সব কয়টা পুলিশ মিলেও যদি একত্র হয়ে আসিস তাও তোরা এই আকাশের বালও ফেলাইতে পারবি না। কারণ তোদের সামনে যে দাঁড়িয়ে আছে সে সাদাসিধা একটা ছেলে আকাশ, কিন্তু তার ভিতরে ভয়ঙ্কর যে হায়নাটা লুকিয়ে আছে তার নাম হচ্ছে আগুন। আকাশের মুখে আগুন নামটা শুনে পুলিশ অফিসার ভয়ে কয়েক কদম পিছিয়ে চলে যায়, আর আকাশের পাশে যেই পুলিশগুলো ছিল তারা দৌড়ে আকাশের পাশ থেকে সরে যায়। মানে হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। সবাই যেন কোনো এক ভয়ঙ্কর হায়েনার সামনে পড়ে গেছে, যার রক্তের নেশা একবার উঠলে পুরো দুনিয়াদারি শ্মশানঘাট বানিয়ে ফেলবে। পুলিশ অফিসার কাঁপতে কাঁপতে আকাশকে জিজ্ঞেস করলো, আপনি যে আগুন, তার প্রমাণ কি? আপনি তো আমাদের ভয়ও দেখাতে পারেন। আমি বললাম, শোন, আমি আগুনের নাম ব্যবহার করে তোদের ভয় দেখাবে এমন কোনো বাপের বেটা এখনো পয়দা হয় নাই, আর নকল নাম ব্যবহার করা তো দূরের কথা। আর তোদের যদি বিশ্বাস না হয় তাহলে তোদের একটা ডেমো দেখাচ্ছি। পকেট থেকে ফোন বের করে প্রাইম মিনিস্টারকে ফোন কর আর তাকে জিজ্ঞেস কর যে 2017 সালে 2 ফেব্রুয়ারিতে কি হয়েছিল।
আর তার চোখের সামনে গুনে গুনে কয়টা লাশ মাটিতে ফেলেছিলাম আমি, এই ঘটনার সাক্ষী একমাত্র প্রাইম মিনিস্টার। পুলিশ অফিসার কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোন বের করে প্রাইম মিনিস্টারকে ফোন লাগাই। স্যার, একজন নিজেকে আগুন দাবি করছে, আমি তাকে জাস্টিফাই করার জন্য প্রমাণ চেয়েছি। সে প্রমাণস্বরূপ আপনাকে 2 ফেব্রুয়ারির কথা জিজ্ঞেস করতে বলেছে। প্রাইম মিনিস্টার পুলিশ অফিসারের ফোন পেয়ে থমথম খেয়ে যায়। এই অফিসার, তোরা কার সামনে পড়েছিস তা তোরা নিজেও জানিস না। খোদার কসম, আগুন কোনো মানুষ না, সে মানুষরূপী এক ভয়ঙ্কর নরপিশাচ। তোদের জীবনের মায়া থাকলে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আয়, না হয় পরবর্তী দিনের সকাল দেখার জন্য তোরা একটাও বেঁচে থাকবি না। পুলিশ অফিসার প্রাইম মিনিস্টারের কথা শুনে সোজা দৌড়ে গাড়িতে উঠে পড়ে। তার শরীরের কম্পন যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। তার এখন একটাই মাকসাদ, সে তার নিজের জীবন বাঁচাবে আগে। মাফিয়া গাল যাক কেল্লাই। পুলিশ অফিসার নিজে গাড়ি ড্রাইভ করে সেখান থেকে পালিয়ে চলে যায়। পুলিশ অফিসারের দেখা দেখি বাকি সবাইও তাড়াতাড়ি সেখান থেকে অবস্থান ত্যাগ করে। আর কলেজের সবাই চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। তাদের জন্য বিশ্বাসই হচ্ছে না যে তারা আগুনকে নিজের সচক্ষে দেখেছে। রামিসাও পুরোপুরি অবাক। আমি বললাম, এই তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, যাও যে যার ক্লাসে যাও। আকাশের কথা শুনে সবাই দৌড়ে যে যার ক্লাসে চলে যায়। নিজেকে যেন নিজের কাছেই কোনো এক ভয়ঙ্কর দানব মনে হচ্ছে। আজ বহু বছর পর আগুন নামটা নিজের সাথে যুক্ত করলাম আবার। এইদিকে রামিসা আমার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর কান্না করছে। রামিসাকে এক টান দিয়ে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। এই পাগলি বউ আমার, কান্না করে না। আমি আকাশ থাকতে তোমার গায়ে কে হাত দিবে? হ্যাঁ, বলেছিলাম না তোমার বিপদে আমি আকাশ একা দাঁড়ালেই যথেষ্ট, তোমার নিজেরও টেনশন করতে হবে না তা নিয়ে। আকাশের কথা শুনে রামিসা আরো শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে আর পাগলের মতো চুমু খেতে থাকে আকাশের বুকের মধ্যে। আকাশের বুকে চুমু খাচ্ছে আর পাগলের মতো কান্না করছে রামিসা। সে যেন নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। চোখের পানি নাকের পানি দিয়ে আকাশের বুক পুরো ভিজিয়ে ফেলেছে। রামিসা বলল, আকাশ প্লিজ, তুমি আমায় কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে কখনো হারাতে চাই না। এমনিতেও আমি আমার কলিজার ভাইটাকে হারিয়েছি। আমি বললাম, না বাবুন, কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমি সব সময় তোমার সাথে আছি। হয়েছে, এবার কান্না অফ করো। আকাশের কথা শুনে রামিসা কান্না অফ করে দেয়, কিন্তু ফোপানি কোনোভাবেই বন্ধ হয় না তার। আমি বললাম, পাগলি বউ আমার, বলে রামিসাকে কোলে উঠিয়ে নিলাম। তারপর ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসরুমে সবাই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন আমার কাছে তারা নিজের জীবন ভিক্ষা চাইছে। আরে ভাই, আজব তো, আমি মনে হয় মানুষ পেলেই খুন করি। এমন ভয় পাচ্ছে কেন আমাকে? পাশ থেকে একজন বলে উঠল, ভাই প্লিজ আমাদের কোনো ক্ষতি করিয়েন না, আমরা আপনার কাছে হাত জোড় করছি। আমি বললাম, আরে তোমরা কি শুরু করছো? হ্যাঁ, আমিও তোমাদের মতো মানুষ, আমি কোনো নরপশু না। তবে হ্যাঁ, বদ লেভেলের মানুষের জন্য তাদের বাপ আমি, কিন্তু ভালোর কোনো ক্ষতি আমি আজ পর্যন্ত করিনি আর করবও না। সো ভয়ের কিছু নেই। ছেলেটি বলল, ধন্যবাদ আগুন ভাই। আমি বললাম, আচ্ছা তোমরা প্লিজ একটু ক্লাসরুম থেকে বেরিয়ে যাও, আমার রামিসার সাথে কিছু কথা আছে। সবাই আমার কথা মতো ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আমি রামিসাকে কোল থেকে নামিয়ে দিই। এই পাগলি, এখনো ভয়ে আছো তুমি? রামিসা বলল, হ্যাঁ, অনেক ভয়ে আছি, কারণ তুমি তো জেনেই গেছো যে আমি মাফিয়া গাল। সো তুমি যদি আমার উপরে কোনো রাগ ছাড়ো। আমি বললাম, আমার মাথা খারাপ যে আমি আমার বাবুনির উপর রাগ ছাড়বো। তবে হ্যাঁ, সত্যি বলতে তোমার উপরে অনেক রাগ জমেছিল আমার, কিন্তু সেই সব আর নেই, কারণ তোমার এই পথে আসার রিজন আমি জেনে গেছি। কিন্তু একটা কথা বলো তো, যে তুমি এত কিছু করলে কি করে? সেদিন যখন 3টার সময় তোমার সাথে আমি বসেছিলাম, কিন্তু অন্যদিকে মাফিয়া গালের লাইভ চলছিল কি করে? রামিসা বলল, সেই দিন তুমি যখন বলো আমায় যে তুমি 3টার সময় আমার সাথে দেখা করতে চাও, তখন শুরুতে আমি বারণ করি, কিন্তু পরে ঠিকই হ্যাঁ বলি, কারণ তুমি আমায় সন্দেহ করেছিলে, সেটা আমি বুঝতে পারছিলাম। তাই আমি আগ থেকে লাইভ রেকর্ড করে সেটা 3টার কাটাই সেট করে দিই, আর 3টা বাজতেই সেটা প্লে হয়ে যায় আপনা আপনি। আমি বললাম, ও বাপরে বাপ, কি মাথা তোমার! আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার আইডি কেন হ্যাক করতে উঠে পড়ে লেগেছিলে? আর কি করেই বা জানলে যে আমি মাফিয়া গালে তালাশ করছি? রামিসা বলল, তুমি আর শামীম একদিন নদীর পাড়ে বসে বসে আমাকে নিয়ে কথা বলছিলে, আর সাইডে আমি ল্যাপটপ নিয়ে বসেছিলাম। তখন তোমাদের কথা আমার কানে আসে, তাই তোমার আইডি হ্যাক করে তোমার শিক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখি তুমি আমার থেকে বড় ধরনের খেলোয়াড়, তাই তোমার উপরে রাগ উঠে যায়। তাই এরপর থেকে অনেকবার তোমার আইডি হ্যাক করতে চেষ্টা করেছি আমি, কিন্তু পারিনি। আর তাছাড়া পরে যখন তুমি আমায় প্রপোজাল দাও, আমার সাথে যখন পুরোপুরি মিশে যাও, তখন তোমার উপর থেকে সমস্ত রাগ উঠে যায় আমার। কিন্তু এরপরও তোমার আইডি হ্যাক করতে চেষ্টা করি। সেটার আসল রিজন হচ্ছে তোমাকে যাচাই করা। আমি দেখতে চেয়েছিলাম তোমার অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা।
আমি বললাম, রামিসা তুমি আসলেই মাফিয়া গালটা এমনি এমনি রাখনি, তোমার কাজে কর্মে সাথে সত্যি নামটার পুরোপুরি মিল রয়েছে। রামিসা বলল, তুমিও তো কম না, কত বড় মাপের মাফিয়া তুমি, তোমার নাম জানে না এমন কেউ নেই। আমি বললাম, আমার কথা বাদ দাও, আগে তোমারটা বলো, কারণ মাথায় তোমাকে নিয়ে অনেক কয়টা জটলা পেকে আছে। আচ্ছা, তুমি তোমার পুরো আইডেন্টি পরিবর্তন কেন করলে, তোমার নাম চেহারা সবকিছুই কেন হাইড করলে? আর তুমি তো আমার সাথে আগেও চলাফেরা করেছো, তুমি তো চাইলে শুরুতে এসে আমার সাথে মিশতে পারতে। রামিসা বলল, আমি প্রতিশোধ নেওয়ার জন্য সব রকমের আইডেন্টি মুছে ফেলেছি, আর চেহারা পরিবর্তন না করলে অনেক আগেই ধরা খেয়ে যেতাম, তাই চেহারাও পরিবর্তন করে ফেলেছি। তবে হ্যাঁ, তোমার সাথে আমার আগ থেকেই চলাফেরা ছিল, কিন্তু আমি চাইনি কোনো রিস্ক নিতে, কারণ এইসব করাকালীন আমার যার সাথেই চলাফেরা থাকবে সেই আমাকে সন্দেহ করবে, তাই নিজেকে গুছিয়ে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে আর পারলাম না, তোমার ভালোবাসায় আটকে গেলাম, হয়তো এটাই আমার সবচাইতে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। আমি বললাম, দুর্বলতা না, এটাই তোমার কামজোরি ছিল, কারণ তুমি যে মাফিয়া গাল সেটা আমি বহু আগেই জেনে গেছি। কারণ তুমি নিজেই ভেবে দেখো, হাজারবার চেষ্টা করে আইডি হ্যাক করতে পারলে না, কিন্তু পরে মিনিটের মধ্যেই আইডি হ্যাক করে নিলে, সেটা কি করে সম্ভব? কারণ আমি নিজেই চেয়েছি তুমি আমার আইডি হ্যাক করো, আর আমি তোমার লোকেশন ট্র্যাক করি। যদিও তোমার লোকেশন আলাদা আলাদা কান্ট্রিতে দেখাচ্ছিল, কিন্তু একটা সময় ঠিকই বাংলাদেশের অ্যাকচুয়ালি লোকেশন দেখিয়েছে, পরে তোমায় ধরে ফেলি। রামিসা বলল, তুমি অনেক ভয়ঙ্কর আকাশ। আমি বললাম, ভয়ঙ্কর না হলে কি কখনো এতটা দূরে আসতে পারতাম? ভয়ঙ্কর দেখেই তো এতটা দূরে আসতে পেরেছি। রামিসা বলল, তবে যাক, আমি অনেক খুশি যে আমি আগুনকে ভালোবেসেছি, যেই মানুষকে আমি মনে প্রাণে খুঁজছিলাম আমার সাহায্য করার জন্য, কারণ আমি সবকিছু একা সামলাতে পারছিলাম না, তাই তোমার সাহায্য দরকার ছিল আমার, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এখন পরিশেষে এসে দেখি সেই মানুষটাই আমার ভালোবাসার মানুষ। আমি বললাম, রামিসা, যা হয়েছে হয়েছে, আজকের পর আর কখনো ওইসব করবে না, কারণ আমি থাকতে তোমার অমন বাজে কাজ করতে হবে না, আমি সব দেখে নিব। রামিসা বলল, আচ্ছা। আমি বললাম, চলো এবার, আজকে আর ক্লাস করতে হবে না তোমার, আমি তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসছি, আর তোমার বাসায় দুই একজন ছেলে পাহারা ঠিক করে দিয়ে আসছি, তারা তোমায় সবসময় দেখভাল করবে। রামিসা বলল, ছেলে ঠিক করবে কেন? আমি বললাম, কারণ তোমার উপর এখন অনেকেরই আক্রোশ জন্মে গেছে, বর্তমানে কঠিন সমালোচনায় রয়েছো তুমি। আমি আগুনের নাম এখন অনেকটাই বিলুপ্ত, আমাকে মানুষ চিনে গেছে সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু তোমাকে চিনে গেছে সেটা নিয়ে সমস্যা। কলেজের কেউ না কেউ তো ভাইরাল করে দেবে তোমার কথা, কারণ পুলিশ যখন তোমায় গ্রেপ্তার করতে এসেছিল তখন তারা কলেজকে পাবলিশ করে দিয়েছে যে এই কলেজেই মাফিয়া গার্ল রয়েছে, সেই কলেজেই পড়াশোনা করে। পরবর্তীতে পুলিশ তোমায় গ্রেপ্তার করার জন্য তালাশ করে, সকলেই তখন বুঝে যায় যে তুমি মাফিয়া গার্ল, সো তাই তোমার সমস্যা হতে পারে, তাই সিকিউরিটি দিচ্ছি তোমার বাড়ির আশেপাশে। রামিসা বলল, আচ্ছা। রামিসাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসে নিজেও বাসায় চলে আসলাম। আজ অনেক ধকল গেছে, তাই হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। খাবারের কোনো চিন্তা নেই, কারণ এই অবেলায় কিসের খাবার খাবো, তাই শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে উঠে না হয় খেয়ে নিব কিছু। অন্যদিকে পুরো দেশে কিছু সময়ের মধ্যে মাফিয়া গাল ভাইরাল হয়ে যায়। রাফিদের ছেলেপেলে তো মাফিয়া গালের উপর চরম লেভেলের ক্ষোভ নিয়ে বসে আছে, এবার তারা মাফিয়া গালকে শেষ করে দিবে। তাছাড়া বিভিন্ন গ্যাংস্টাররাও মাফিয়া গালের পিছনে নামে যে মাফিয়া গালকে তারা মেরে ফেলবে, কিন্তু তাদের একজনেরও কোনো আইডিয়া নাই যে মাফিয়া গালের সাপোর্ট কোন রাওয়ান তার পিছনে দাঁড়িয়ে আছে। মাফিয়া গালকে মারা তো দূরের কথা, সেই কথা চিন্তা করলেও সাদা কাপুনের কাপড়ে মুড়িয়ে যাবে সব কয়টা। এসবের কোনো ধারণাই নেই তাদের, সব কয়টা চামচিকা একসাথে বাঘের খাঁচায় বন্দি হওয়ার প্ল্যান করছে। এইদিকে হায়নাটা ঘুমাচ্ছে, ঘুম ভাঙলে সব কয়টার মৃত্যু নিশ্চিত। ঘুম ভাঙলো দুপুর 3টায়, ঘুম থেকে উঠে দেখি হোটেল থেকে খাবার দিয়ে গেছে। উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করতে না করতেই ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো, আগুন ভাই, আমি এআইডি সোনাল এসপি এনামুল বলতেছি। আমি বললাম, হ্যাঁ বলেন। এনামুল বলল, ভাই, মাফিয়া গালকে নিয়ে পুরো তোলপাড় উঠে গেছে সারা দেশে, প্রশাসনের সমস্ত কর্মকর্তারা মাফিয়া গালের উপর ক্ষিপ্ত হয়ে আছে। তাছাড়া উপর থেকেও আদেশ এসেছে মাফিয়া গালকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু ডিপার্টমেন্ট আপনার ভয়ে কোনো কথা বলতে পারছে না, আর কেউ সাহস করতে পারছে না মাফিয়া গালকে অ্যারেস্ট করার, কারণ পুরো ডিপার্টমেন্টের কানে এই খবর পৌঁছে গেছে যে মাফিয়া গালের পিছনে আগুন দাঁড়িয়ে আছে। প্লিজ ভাই, মাফিয়া গালকে প্রশাসনের হাতে সঁপে দিন।
আমি বললাম স্যার, আমি একবার বলে দিয়েছি যে আমার রামিসার দিকে নজর দিবে তার চোখে আমি উপরে ফেলবো। সো রামিসাকে মাফিয়া গার্লকে আমি সঁপে দিব না, কারণ সে আমার ভবিষ্যৎ স্ত্রী। এনামুন বলল, প্লিজ স্যার বোঝার ট্রাই করুন, মাফিয়া গার্লকে অ্যারেস্ট না করলে অনেক ঝুঁকির মুখে পড়তে হবে আমাদেরকে। আমি বললাম সেটা আপনারা বোঝেন আপনাদেরটা, কিন্তু মাফিয়া গার্ল কখনো থানায় যাবে না। রাখলাম ফোন। তারপর এআইডি সোনাল এসপির মুখের ওপর ফোন রেখে দিলাম। মেজাজ পুরো খারাপ হয়ে গেছে। তার কত বড় বুকের পাঠা যে সে আমায় বলে রামিসাকে আমি তাদের হাতে সঁপে দিতাম, আমার কলিজাকে আমি চার দেওয়ালের মাঝে বন্দি করে দিতাম। কত বড় সাহস তার! এখন যদি সে সামনে থাকতো, নির্ঘাত চেয়ে মারা পড়তো আমার হাতে। না, দেখি একটু রামিসার সাথে কথা বলি। রামিসাকে ফোন লাগালাম। রামিসা বলল, হ্যাঁ কলিজা বলো। আমি বললাম, কলিজা খাওয়া দাওয়া করছো? রামিসা বলল, হ্যাঁ তুমি? আমি বললাম, হ্যাঁ মাত্র খেয়ে উঠলাম। আচ্ছা, তোমার সেখানে কোনো সমস্যা হচ্ছে না তো? রামিসা বলল, না কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বিশাল ভয় করছে আমার থেকে থেকে খালি এটাই মনে হচ্ছে যে আমি তোমায় হারিয়ে ফেলবো। আমি বললাম, আরে পাগলি মেয়ে, ভয় পাই না। আমি আকাশ যতদিন বেঁচে আছি ততদিন আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। রামিসা বলল, লাভ ইউ আকাশ। আমি বললাম, লাভ ইউ টু বাবুনি। রামিসা বলল, আচ্ছা বাবুন, কাল কলেজে আসলে কথা বলবো। আমি বললাম, আচ্ছা। তারপর ফোন রেখে দিয়ে আবারও শুয়ে পড়লাম। অন্যদিকে রাফিদের ছেলেপেলেরা আর অনেক টিমের ছেলেপেলেরা একজোট হয়েছে মাফিয়া গার্লকে মারার জন্য। আগামীকাল তারা কলেজ থেকে মাফিয়া গার্লকে তুলে আনবে। সেই খবর কি করে যেন আকাশের কানে পৌঁছে যায়। এইদিকে আমি বললাম, ওকে ঠিক আছে, কাল তোদের খেলা আমিও দেখাবো। বাপদাদা না চিনে পাগলামি করার ফল কালকে তোরা সব কয়জন পাবি। আমার রামিসার দিকে কুনজর দেওয়া আমি বের করে ফেলবো। যত ভালো থাকতে চাই ততই তোরা আমাকে আরো হিংস্র বানিয়ে দিস। কাল তোরা সত্যি আকাশ মাহমুদ ওরফে আগুন তার আসল রূপ দেখতে পারবি। কাল তোদের সব কয়টাকে এমন মারবো, কবরস্থান পর্যন্ত তোদের লাশ গেছে নিবে না। তোদের ভয়াবহ লাশ দেখে কবরের মাটি পর্যন্ত কান্না শুরু করবে। খালি আগামীকালটা হোক। এভাবে রাত কেটে গেল। নিলয়কে আমি ফোন দিয়ে যা বলার বলে দিয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে রামিসার বাসায় চলে গেলাম। সে বাড়িতে একাই থাকে, তার মা হয়তো অন্য কোথাও থাকে, সেই সব নিয়ে কখনো জিজ্ঞেস করিনি আমি। তারপর রামিসাকে নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে ক্লাস করছিলাম, তখনই বাইর থেকে ভাঙচুরের শব্দ কানে আসলো। বাইরে অনেক ছেলেপিলে মিলে ভাঙচুর শুরু করেছে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, মাফিয়া গার্ল তুই নিজেকে তাড়াতাড়ি আমাদের হাতে সঁপে দে, না হয় আজ এই কলেজ মাঠে মর্গে পরিণত হবে। একটার পর একটা লাশ খালি ফেলবো আজ। রামিসা বলল, আকাশ এখন কি করব আমি? আজ তো আমার রক্ষা নাই, অনেক ছেলেপিলে মিলে আমায় মারতে এসেছে। কলিজা আমি কি তোমায় হারিয়ে ফেলবো? আমি বললাম, রামিসা কিচ্ছু হবে না, তুমি ক্লাস থেকে হয়ে তাড়াতাড়ি তাদের সামনে যাও, আমি পিছনে পিছনে আসছি। তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার সাথে আছি, মাথায় রেখো। রামিসা বলল, আচ্ছা। রামিসা ক্লাসরুম থেকে বের হয়ে ছেলেপিলের সামনে যায়। এইদিকে পুরো কলেজের সমস্ত ছেলেপিলে ভয়ে চুপচে আছে। রামিসা ক্লাসরুম থেকে বের হতেই ছেলেপিলে রামিসার দিকে তেড়ে ফুড়ে আসতে তাকে মারার জন্য। ঠিক তখনই আকাশ গিয়ে রামিসার সামনে দাঁড়ায়। ছেলেরা বলল, এই তুই কে রে? সৎ তুই মাফিয়া গালের সামনে থেকে। এই মাফিয়া গাল রাফিদ ভাইকে মেরেছে, এই মেয়ের নিস্তার নাই। এই মেয়েকে আজ আমরা জমের বাড়ি পৌঁছে দিব। আমি বললাম, কি তোদের জীবনের মায়া নাই মনে হচ্ছে? তোরা কি সত্যি জেনে শুনে মাফিয়া গালকে মারতে এসেছিস? ছেলেগুলো বলল, এই স্যামরা বকবক না করে মাফিয়া গালের সামনে থেকে সর, না হয় তোর খেলও খতম করে দিব। আমি বললাম, হাসালি ভাই, তোরা তাহলে সত্যি না জেনে এসেছিস যে মাফিয়া গালের সাথে কে দাঁড়িয়ে আছে? ভাই শোন, নিজের জীবনের মায়া থাকলে দৌড়ে পালা এখান থেকে তাড়াতাড়ি, না হয় খোদার কসম দুনিয়ার মুখ আর দেখবি না তোরা। ছেলেগুলো বলল, এই কে রে তুই? হ্যাঁ, এত বড় বড় লেকচার কাদের সামনে দিচ্ছিস তুই? হ্যাঁ, একবার তাকিয়ে দেখতো কত ছেলে পেলে আমরা। আমি বললাম, এই বেটা শোন, আগুন কোনো ছেলেপেলেদের গোনে না, সে একাই কয়েকটাকে একা গিলে খেতে পারে। ছেলেটা আকাশের মুখে আগুনের নাম শুনে থমথম খেয়ে যায়। সে ভয়ে পিছে কয়েক কদম পিছনে সরে যায়। ছেলেটা বলল, দেখ তোর নাম শুনেছি বহু আগেই, কিন্তু সেই সময় পুরনো হয়ে গেছে। তোকে আর কেউ ভয় পায় না এখন। লোকে পেতে পারে, কিন্তু আমরা পাই না। দেখ কত ছেলে পেলে আমাদের, সব কয়টা মিলে তোর উপর ঝাঁপিয়ে পড়লে তুই আমাদের কিছুই করতে পারবি না। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছিস যে আমি তোদের সব কয়টার সাথে একা পারবো না, কিন্তু আমি তো একা না, একবার আশেপাশে চোখ পাকিয়ে দেখতো ভালো করে।
ছেলেটা তার চারপাশ দেখে ভয়ে কাঁপতে কাঁপতে মাটির মধ্যে বসে পড়ে, কারণ তারা মাত্র কয়েক শতাধিক ছেলে পেলে। সে পাশে তাকিয়ে দেখে পুরো একটা দানবের দল কালো কোটটাই পরে মেশিং হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা ইশারা পেলেই সব কয়টার খুলি উড়িয়ে দিবে দানবগুলো। ছেলেটি বলল, ভাই আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন ভুল আর করব না। আমি বললাম, কিরে হাওয়া ছুটে গেল এত তাড়াতাড়ি? ছেলেটি বলল, ভাই সত্যি আমাদের ভুল হয়ে গেছে, আমরা এমন ভুল দ্বিতীয়বার আর কোনোদিন করব না। আমি বললাম, তোদের কোনো মাপ নেই, তোরা আমার কলিজাকে মারতে এসেছিস, তোদের তো মরতেই হবে। ছেলেটি বলল, আগুন ভাই আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, আর কোনোদিন এমন ভুল আর করব না, একটা বারের মতো সুযোগ দেন আমাদের, আর কোনোদিন এমন ভুল করা তো দূরের কথা, মাফিয়া গালের দিকে চোখ তুলেও তাকাবো না। আমি বললাম, ঠিক আছে তো? ছেলেটি বলল, হ্যাঁ ভাই। আমি বললাম, এবারের মতো মাফ করে দিলাম, যা এবার এখান থেকে সব কয়টা লেজ গুটিয়ে পালা। আকাশের কথা শুনে সবাই মিনিটের মধ্যে জায়গা খালি করে ফেললো, কারণ তারা জানে যে আর এক মুহূর্ত এখানে থাকলে তাদের লাশ মাটিতে পড়বে। তাই সবাই লেজ গুটিয়ে পালিয়ে যায়। এইদিকে রামিসা তো পুরোই অবাক আকাশের কর্মকাণ্ড দেখে। সে খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। রামিসা বলল, কলিজা আমি তোমায় অনেক বড় বিপদের মুখে ফেলে দিলাম তাই না? আমি বললাম, না রামিসা, সেই সব কিছুই না, বিপদ মানুষের জীবনেই আসে, আর পেরেশান জিনিসটা মানুষেরই বহন করতে হয়। হয়তো আমারও সাময়িক সময়ের জন্য বহন করতে হচ্ছে, কিন্তু এতে আমার কোনো কষ্ট বা দুঃখ নাই, কারণ পেরেশান আমার কাঁধে উঠলেও আমি আমার প্রিয় মানুষটাকে সেভ করতে পেরেছি। রামিসা বলল, আকাশ অনেক বেশি ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। আমি বললাম, আমিও অনেক বেশি ভালোবাসি তোমায় রামিসা। হয়েছে, চলো এবার ক্লাসে যাই। রামিসাকে নিয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। ঠিক তখনই ছুটির ঘন্টা বেজে উঠলো। আজ নাকি আর ক্লাস হবে না, কারণ কলেজের পরিবেশ পুরো নষ্ট করে দিয়েছে ছেলেপিলেগুলো। রামিসা বলল, আকাশ ক্লাস তো ছুটি দিয়ে দিয়েছে। আমি বললাম, হ্যাঁ তুমি থাকো, আমি তোমার ব্যাগ নিয়ে আসছি, তারপর তোমায় বাসায় পৌঁছে দিব। রামিসা বলল, আচ্ছা। আমি ক্লাসরুমে চলে আসলাম ব্যাগ নেওয়ার জন্য। অন্যদিকে আমার ছেলেপিলেদের ইশারা করে দিয়ে চলে যেতে বলেছি, তারা চলে গেছে। আমি ক্লাসরুম থেকে ব্যাগ এনে রামিসাকে নিয়ে কলেজ থেকে বের হয়ে গেলাম। রামিসা চলো রিক্সা করে তোমায় আজ বাসা অবধি পৌঁছে দিয়ে আসি। রামিসা বলল, না রিক্সায় যাব না আমি, চলো আজ হেঁটে হেঁটে প্রেম করতে করতে বাসায় যাব। আমি বললাম, আচ্ছা চলো। তারপর রামিসাকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দুজনে হেঁটে হেঁটে গল্প করে করে বাসার দিকে যাচ্ছি। ঠিক তখনই সামনে অনেক কয়টা ছেলেপেলেকে দেখতে পেলাম। সেখানে রাফিদের ছেলেপেলেরাও আছে, যারা রামিসাকে মারতে এসেছিল। কিরে তোরা আবার এখানে কি করছিস? ওরা বলল, তোকে আর মাফিয়া গালকে জমের বাড়ি পৌঁছে দিতে এসেছি, কারণ তখন কলেজে তোর সাথে ছেলেপিলে ছিল, কিন্তু এখন তোর সাথে কেউ নাই, তুই একা। আমি বললাম, একা হলো তোদের খেলাতে আমার বেশি সময় লাগবে না। ছেলেটা বলল, এই তোরা মার সব কয়টা মিলে বেটাকে আর মাফিয়া গালকে। আমি বললাম, রামিসা তুমি পালাও, আমি এদের দেখছি। রামিসা বলল, না আমি তোমায় একা ছেড়ে কোথাও যাব না। আমি বললাম, রামিসা আমি তোমার পালাতে বলেছি। এটা বলতে না বলতে ছেলেপিলেরা আমার কাছে চলে আসে মারার জন্য। আমিও কম কিসে খেলাতে শুরু করলাম উড়াধরা। 10-15টাকে একাই মেরে মাটিতে ফেলে দিয়েছি, আরো কয়েকটা এগিয়ে আসছে মারার জন্য। ওকে তোদেরও জমের বাড়ি পাঠাবো, দাঁড়া ওদেরকে মারতে যাব। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন কাঠ জাতীয় কিছু একটা দিয়ে মাথার মধ্যে আঘাত করে। পিছন ফিরে দেখি রামিসা। আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম, মাথা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে আরম্ভ করলো। রামিসা তুমি এটা আমার সাথে কি করলে? রামিসা পৈশাচিক হাসি হাসছে। রামিসা বলল, এই হারামির বাচ্চা চুপ একদম। কিসের রামিসা? হ্যাঁ কিসের রামিসা? রামিসা নামে এখানে কেউ নাই। যার সাথে তোর এতদিন লুতুপুতু সম্পর্ক ছিল সে হচ্ছে ডাক ডেভিল মাফিয়া গাল, যে সবার উপরে হুকুমত চালায়, কারোর হুকুমে সে চলে না। তুই কি ভেবেছিস আমায় যে আমি সত্যি তোকে ভালোবাসি? তাহলে সেটা ভুল। মরার আগে একটা কথা কান খুলে শুনে রাখ, আমি কোনো রামিসা টামিসা না। আমি হচ্ছি তোর জম মাফিয়া গাল, যাকে কেউ বসে আনতে পারে না। আর তুই ভাবলি কি করে যে আমি তোর বসে আসবো? বহু সাধনার পর তুই আগুনকে হাতে পেয়েছি। অনেক সাকসেস প্ল্যান করতে হয়েছে এর জন্য। তোর রক্ত খাওয়ার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে অপেক্ষা করতে হয়েছে আমাকে। আজ ফাইনালি সেই দিন এসেছে। আজ তোর রেহাই নাই। আজকের পর সারা দেশে মাফিয়া গালকে সবাই এক নামে চিনবে, যে কিনা শহরের নামকরা গ্যাংস্টার ওরফে আগুনকে টপকে দিয়েছে। রামিসার কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না, সাথে সাথে চোখ মুখ বন্ধ হয়ে গেল। এরপর আর কিছু মনে নেই। তো এভরিওয়ান, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তোমরা যদি সেই রকম আমাকে সাপোর্টই না করো, আমার কি ভিডিও বানাতে মন চাইবে তোমরাই বলো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, সবাই এই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিও। ধন্যবাদ।